আপনি জীবনের অস্তিত্ব যদি চান তাহলে থাইরয়েডকে চিনতে হবে। কোনো দম্পতি যদি বাচ্চা নিতে চায়, সে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে তার থাইরয়েড আছে কি না মায়ের, এই বিষয়টা জানাতে আসলে কতটা গুরুত্বপূর্ণ? যেসব মায়েরা বাচ্চা হয় না, হ্যাঁ, থাইরয়েড কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। যদি কোনো পুরুষের থাইরয়েড হরমোন সমস্যা থাকে, বাচ্চা হওয়ার জন্য সমস্যা অবশ্যই হতে পারে। শুভেচ্ছা, স্বাগত চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন যত কথা অনুষ্ঠানে। দর্শক, এই আয়োজনে আমরা বিভিন্ন বিষয়ে কথা বলে থাকি এবং সেই বিষয়ের উপর বিশেষজ্ঞরা আমাদের অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন। আজকের আয়োজনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নিউক্লিয়ার মেডিসিন ও থাইরয়েড বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার AKM ফজলুল বারী, পরিচালক ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস নিনমাস এবং বিভাগীয় প্রধান থাইরয়েড বিভাগ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের আয়োজনে আপনি এসেছেন সময় বের করে। আপনার কাছে আমি প্রথমে জানতে চাই যে আপনি চিকিৎসক হলেন, প্রতিটা বাবা মায়ের স্বপ্ন থাকে যে তার সন্তানকে চিকিৎসক বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন। তো আপনার ক্ষেত্রে আসলে আপনার আগ্রহটা বেশি ছিল না আপনার বাবা মায়ের আগ্রহটা বেশি ছিল? ধন্যবাদ। আমার বাবা ছিলেন স্কুল শিক্ষক, ওনার স্বপ্ন ছিল চিকিৎসক হওয়া, এবং সেই সাথে যখন আমরা পড়াশোনা করতাম স্কুলে, তখন বিভিন্ন প্রতিষ্ঠান, মেডিকেল প্রতিষ্ঠান থেকে ডাক্তাররা আসতেন অ্যাপ্রন পরে। তখন তাদেরকে দেখেই খুব ভালো লাগতো এবং মনে হইতো যে কত বড় বড় ডাক্তার, হ্যাঁ, এবং তাদের ডিলিংস, তাদের কথাবার্তা সবসময় অনুপ্রাণিত করত। সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল আমার বাবা এবং আমার মা। তারা সবসময় মনে করতেন যে তাদের সন্তান যে কজন আছে সবাই চিকিৎসক হবে, এবং আমার বড় ভাইও চিকিৎসক, উনি হার্ট স্পেশালিস্ট। আর আমি তো আব্বার ইচ্ছায়, সেই সাথে আমারও ভালো লাগা, দুটো মিলে যে একমাত্র চিকিৎসকরা বোধ হয় সুন্দরভাবে জীবনযাপন করার জন্য যে রাস্তাগুলো দরকার, কারণ আমার মুখ্য উদ্দেশ্য কি পৃথিবী এবং আখিরাতে কামিয়াব হওয়া। আর সেজন্য এটা আমার মনে হয়েছিল যে এটা অত্যন্ত সুন্দর একটি পেশা, আর এই পেশায় যদি আমরা নিজেকে বিকশিত করতে পারি, সাধারণ মানুষের সেবায় নিয়োজিত হতে পারি, তো এর চেয়ে বড় পাওয়া বোধ আর কিছু না। আর সেই লক্ষ্যেই আমরা পড়াশোনা করেছি, চেষ্টা করেছি। বাবা মার চেষ্টা ছিল। আমি সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়েছি, নদীর তীরে, অত্যন্ত সুন্দর একটা পরিবেশ ছিল, এবং সেই সময় বন্ধুরা ছিল অনেক। সবাইকে মিলে আমরা অত্যন্ত আনন্দের সাথেই এই আমাদের MBBS পর্যন্ত সময়টাকে আমরা অতিবাহিত করেছি। আপনি তো থাইরয়েডের উপর বিশেষজ্ঞ, মানে মেডিকেলে তো অনেক বিষয় আছে, এত কিছু থাকতে আপনি থাইরয়েডটাকে বেছে নিলেন কেন? ধন্যবাদ। আসলে আমার যে সাবজেক্ট, মূল সাবজেক্ট হলো নিউক্লিয়ার মেডিসিন। নিউক্লিয়ার মেডিসিনের একটা বিরাট অংশ থাইরয়েড ডিজিজ নিয়ে ডিল করে। তো আমরা যখন নিউক্লিয়ার মেডিসিনে পড়তে আসি, আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী ছিলেন, ওনারা বিশেষ করে আমি এসে পেয়েছি প্রফেসর করিম, প্রফেসর মিজান, প্রফেসর ফরিদুল আলম, এবং আমাদের থাইরয়েডের হেড ছিলেন তখন সুফিয়া আপা, এবং ফৌজিয়া মুসলিম ম্যাডাম ছিলেন। তো ওনাদের কাছে এসে যখন প্রতিদিন মর্নিং সেশন হতো, তখন মাঝে মাঝে আমাকে জার্নাল ক্লাবে পড়তে দেওয়া হতো। তো তখন আমার মনে হলো যে থাইরয়েড একটি সাবজেক্ট, যে সাবজেক্টটা নিয়ে খুব একটা কাজ হয় নাই, এবং বাংলাদেশে ডায়াবেটিস নিয়ে যেমন অনেক কাজ হয়েছে, তেমন থাইরয়েড সাবজেক্টটা নিয়ে খুব একটা কাজ হয় না। তখন আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে কাজ করার অনেক কিছু আছে, আর যেহেতু এটা অনেক কিছু আছে মনে হয়েছে, তখন আমি চিন্তা করলাম যে থাইরয়েড নিয়ে আমি কাজ করব, এবং আমি এটা নিউক্লিয়ার মেডিসিন তথা প্রাইভেট সেক্টর, দুই সেক্টরেই কিন্তু আমি কাজ শুরু করি। এবং এই প্রাইভেট সেক্টরে 2005 সালে একটি থাইরয়েড সেন্টার করার চেষ্টা করি, এবং সেই সাথে নিউক্লিয়ার মেডিসিন যে থাইরয়েড মূলত শুরু করে, এবং থাইরয়েড ক্লিনিক নিউক্লিয়ার মেডিসিনই আছে। এবং 80 সাল থেকেই কিন্তু আপনার এই থাইরয়েড নিয়ে
অনেক কাজ হয়েছে নিউক্লিয়ার মেডিসিনে, এবং আমাদের একটি থাইরয়েড ক্লিনিক আছে যেটা নিনমাস, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড লাইফ সায়েন্সেস। এইখানে আমরা থাইরয়েডের সকল ধরনের চিকিৎসা প্রদান করি। থাইরয়েড ক্যান্সার, আমাদের 10,000-এর উপর রোগী আছে থাইরয়েড ক্যান্সার, তারা নিয়মিত ফলো আপ করে। সেই সাথে আমাদের রয়েছে আপনার আমাদের থাইরোটক্সিকোসিস, এগুলো থেরাপি দেওয়া, ক্যান্সারে থেরাপি দেওয়া, এবং আমাদের থাইরয়েড যত রোগী আছে তার একটা বিরাট পোর্শন কিন্তু আমরা চিকিৎসা দিয়ে থাকি। এছাড়া থাইরয়েডের অন্যান্য ডিসঅর্ডার সেগুলো আমরা মাল্টিডিসিপ্লিনারি যে কাজ আছে, বিভিন্ন ডিসিপ্লিন মিলে আমরা কিন্তু এই থাইরয়েডের চিকিৎসা প্রদান করি। আমরা থাইরয়েড নিয়ে যেহেতু কথা বলছি, আসলে এবার একটু জেনে নিই আসলে থাইরয়েড গ্রন্থিটা কি এবং এই গ্রন্থির কাজটা কি? থাইরয়েড আসলে মানে এমন একটি গ্রন্থি যেটা ছাড়া জীবন সম্ভব না। আপনি জীবনের অস্তিত্ব যদি চান তাহলে থাইরয়েডকে চিনতে হবে। থাইরয়েড একটি অন্তঃক্ষরা গ্রন্থি, অর্থাৎ হরমোন সিক্রেশন করে। এই হরমোনটা T3 এবং T4, এবং আমাদের গলার নিচের দিকে থাইরয়েড গ্রন্থিটা থাকে, এটা প্রজাপতির মতো দেখতে। আর এই হরমোনের মাধ্যমে সে পুরো শরীরটাকে কন্ট্রোল করে। আর যেহেতু থাইরয়েড গ্রন্থিটা মায়ের পেটে যখন একটা ভ্রূণ তৈরি হয়, 4 সপ্তাহে কিন্তু থাইরয়েড গ্রন্থিটা অ্যাপিয়ার করে এবং 7 সপ্তাহ থেকে কিন্তু কাজ শুরু করে। আর যেহেতু 7 সপ্তাহে কাজ শুরু করে, তার মানে কি ভ্রূণের যত ডেভেলপমেন্ট, স্পেশালি নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট, যেমন নিউরোলেমা, ডেনড্রাইট, এক্সন, এই যে নার্ভ তৈরি, এইটা ভাইটাল ফ্যাক্টর কিন্তু হলো এই থাইরয়েড গ্রন্থি। আর যেহেতু প্রথম গ্রন্থি শরীরের, এই জন্য এটাকে মাদার গ্ল্যান্ডও বলা হয়। কোনো দম্পতি যদি বাচ্চা নিতে চায়, সে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে তার থাইরয়েড আছে কি না মায়ের, এই বিষয়টা জানাতে আসলে কতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, যেহেতু থাইরয়েড গ্রন্থির মূল কাজটা হলো বিপাক্রিয়া, অর্থাৎ শরীরের এই যে সঞ্চালক যে শক্তি, একটি মানুষের শারীরিক এবং মানসিক, এটা হলো ইম্পর্টেন্ট, যে মানসিক বৃদ্ধিটাও কিন্তু থাইরয়েড করে, যেমন শারীরিক বৃদ্ধি করে। এবং সেই সাথে কিন্তু এই যে টেম্পারেচার, এখন দেখেন গরমের সময় এই টেম্পারেচারটা কন্ট্রোল করবে কে? এই থাইরয়েড কিন্তু করবে। কারণ এই টেম্পারেচার যদি কন্ট্রোল না হয় আপনার, তাহলে আপনি তো হিট স্ট্রোক হয়ে যাবে, হ্যাঁ, শরীরের ভিতরে। ঠিক তেমনই ক্যালসিয়াম মেটাবলিজম এবং এই যে মানুষের যে সমস্ত ক্রিয়াকলাপগুলো থাইরয়েড কন্ট্রোল করে। এই জন্য যেসব মায়েরা বাচ্চা হয় না, হ্যাঁ, থাইরয়েড কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। কারণ থাইরয়েড যদি ডেফিসিয়েন্সি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু মায়ের মাসিক রেগুলার হবে না। আর মাসিক রেগুলার না হলে কনসিভ করার প্রশ্নই আসে না। তার অ্যানিমিয়া হবে, এবং অ্যানিমিয়া যদি হয় তাহলে মাসিক হবে না। আরেকটা হলো যে বিশেষ করে যে ওভারিয়ান হরমোন, যেগুলো ফিমেল হরমোন, এই হরমোনগুলো সিক্রেশনেও কিন্তু পরোক্ষভাবে কিন্তু এই থাইরয়েড হরমোন কাজ করে। আবার থাইরয়েডের যে ডিম, অর্থাৎ ফলিকল, ওভারির যে ফলিকল থাকে, সেই ফলিকলগুলো ম্যাচুরেশনের জন্য কিন্তু থাইরয়েড হরমোন অত্যন্ত কার্যকরী। আর থাইরয়েড হরমোন ডেফিসিয়েন্সি থাকলে সেই ফলিকলগুলো ম্যাচুর হবে না। আর ম্যাচুর না হলে যে ওভাম, মানে আমরা যেটাকে ডিম বলি, সেই ওভামটা তৈরি হবে না। আর ওভামটা যদি তৈরি না হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কনসিভ করার সুযোগ কমে যায়। হ্যাঁ, তো এই জন্য থাইরয়েডকে মেনটেন করতে হবে যদি সে মা হতে চায়। এটা হলো ইম্পর্টেন্ট। তার মানে একজন মা বা কনসেপ্ট করার যদি না করে, তার মানে তার পেছনে থাইরয়েডের একটা অবদান থেকে যাচ্ছে। হ্যাঁ, থাইরয়েড মানে মূলত একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অ্যান্ড ভাইটাল ফ্যাক্টর। এই জন্য যদি কোনো গর্ভবতী হওয়ার পরে জানতে পারে থাইরয়েড হয়েছে, তাহলে তার করণীয়টা কি? এক হলো গর্ভবতী হওয়ার আগে স্মুথলি যাতে তার বাচ্চাটা বড় হয়, কনসিভ করতে পারে, সেই জন্য গর্ভবতী হওয়ার আগে থাইরয়েড স্ক্রিনিং করা উচিত। স্ক্রিনিং করে যদি প্রয়োজন হয় সে ওষুধ নেবে। আর যদি সে জানেই না, সমস্যা নাই, তার থাইরয়েডের সমস্যা আছে বা নাই, সে গর্ভবতী হলো, সে প্রেগনেন্ট হওয়ার পরে তার মূল কাজটা হলো যে রুটিন যে টেস্ট আছে, হ্যাঁ, TSH, FT4, অ্যাটলিস্ট T4 বা FT4, এই দুটো পরীক্ষা কিন্তু করা অত্যন্ত জরুরি। যদি সে এটা করে থাকে, তাহলে তার থাইরয়েডের পরিবেশ যদি শরীরে ভালো থাকে, সমস্যা নেই। আর যদি পরিবেশ ঠিক না থাকে, অবশ্যই তাকে থাইরয়েড হরমোন নিতে হবে। এবং সেটা কিন্তু থাইরয়েড হরমোনটা নেওয়ার যে স্বাভাবিক মানুষ আছে, ঠিক সেই রকম নিলে হবে না।
তাকে একটু ওভারডোজ নিতে হবে, একটু সাপ্রেসিভ ডোজ নিতে হবে। অর্থাৎ হরমোন লেভেলটা তার টিএসএসের যে নর্মাল লেভেল আছে তার মাঝামাঝির তুলনায় কম থাকতে হবে, কারণ সেই ক্ষেত্রে মা এবং বাচ্চা দুটোর ক্ষেত্রে কিন্তু তাকে কন্ট্রিবিউট করতে হয়। কারণ 12 সপ্তাহ পর্যন্ত কিন্তু ফিটাসের যে থাইরয়েড হরমোন দ্যাট ইজ নট এনাফ, এই জন্য মার কাছ থেকে তার ধার করে নিতে হয়। এই জন্য মায়ের যাতে পর্যাপ্ত হরমোন থাকে যেন এমব্রায়োটা পায় সেটা নিশ্চিত করতে হবে। নাইলে কি হবে, নাইলে তার যে নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট, তার যে শারীরিক এবং মানসিক যে ডেভেলপমেন্ট, ফাংশনাল ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু হবে না। এবং না হওয়ার জন্য সে জন্মগত ত্রুটিতে ভুগবে। হ্যাঁ, সে নানান ধরনের মিসক্যারেজ হওয়ার কোনো সম্ভাবনা কি থাকে? ত্রুটি হবে। হ্যাঁ, মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ তখন যদি হরমোন ইনসাফিসিয়েন্সি থাকে সেই ক্ষেত্রে কিন্তু ভ্রূণ ডেভেলপমেন্ট হবে না, কারণ ভ্রূণের যে মেটাবলিজম হবে না এবং ভ্রূণের নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট হবে না। হ্যাঁ, যার ফলে সে কিন্তু মিসক্যারেজ হওয়ার ঝুঁকি খুব বেশি। অটিস্টিক, প্রতিবন্ধী বা বিকলাঙ্গ বাচ্চা হওয়ার পেছনে কি থাইরয়েডের কোনো অবদান আছে? হ্যাঁ, বিকলাঙ্গ বাচ্চা হওয়ার জন্য এক হলো নিউরোলজিক্যাল যত জন্মগত ত্রুটি হয় তার সবচেয়ে বড় কন্ট্রিবিউটর হলো নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট। আর এই নিউরোলজিক্যাল যে কনজেনিটাল অ্যানোমেলিগুলো আছে এগুলোর একটা মেজর পোর্শন কিন্তু থাইরয়েডের জন্য হয়, যেসব ক্ষেত্রে আপনার প্রেগনেন্সি আর কন্টিনিউ করা যায় না। আর যদি আমরা টেরোনা পাই, মিনিমাম যদি তার থাইরয়েড হরমোন সমস্যা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সেই বাচ্চার আইকিউ কম হবে, ডিলেড রেসপন্স হবে। হ্যাঁ, সেই বাচ্চার জন্মগত কনজেনিটাল হাইপোথাইরয়েড নিয়ে জন্মগ্রহণ করবে। আর সেই সাথে যে তার যে শারীরিক গঠন সেগুলো পরিবর্তিত হয়ে যাবে, যার ফলে পুরো প্রেগনেন্সির সময়টা থাইরয়েড ফলো আপ করতে হবে প্রতি 1.5 মাস পর পর থাইরয়েড হরমোন, এবং সেই সাথে ডোজ অ্যাডজাস্ট করতে হবে এবং তাকে আপ টু টার্ম প্রেগনেন্সি পর্যন্ত নিয়ে যেতে হবে। এবং যদি না নেয় তাহলে জন্মগত যে কনজেনিটাল হাইপোথাইরয়েড নিয়ে বাচ্চা জন্মগ্রহণ করবে। এবং সেটা ডায়াগনোসিস করতে হলে অবশ্যই মায়ের কর্ড ব্লাড অথবা বাচ্চার জন্মের পরেই বা 7 দিনের ভিতর হিল ব্লাড নিয়ে পরীক্ষা করতে হবে। স্যার, আরেকটা বিষয় জানতে চাই, কোনো পুরুষের যদি থাইরয়েড থাকে তাহলে তার বাচ্চা হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে কিনা? হ্যাঁ, যদি কোনো পুরুষের থাইরয়েড হরমোন সমস্যা থাকে বাচ্চা হওয়ার জন্য সমস্যা অবশ্যই হতে পারে, কারণ আমাদের যে স্পার্ম আছে এই স্পার্মের যে নিজস্ব মেটাবলিজম, তার যে মাইটোকন্ড্রিয়া, এগুলো সব কিছুর জন্য কিন্তু আপনার থাইরয়েড হরমোন প্রয়োজন। কারণ থাইরয়েড হরমোন কাজ করে হলো সেলুলার এবং ডিএনএ আরএলএ লেভেল, নিউক্লিক অ্যাসিড লেভেলে কাজ করে, যার ফলে থাইরয়েড হরমোন যদি পর্যাপ্ত না থাকে সেই ক্ষেত্রে স্পার্মের মোটিলিটি কমে যেতে পারে, স্পার্মের সংখ্যা কমে যেতে পারে, এবং সেই সাথে তার যে অন্যান্য সিক্রেশন আছে, সিমেন সিক্রেশন যেগুলো আছে, হ্যাঁ, এগুলোতে কিন্তু আপনার ডেফিসিয়েন্সি হতে পারে, যার ফলে আলটিমেট কিন্তু সে অ্যাজোস্পার্মিয়াতে ভুগতে পারে। একজন মানুষ তাহলে কিভাবে বুঝবে, মানে কি কি লক্ষণ দেখা গেলে বুঝবে যে তার থাইরয়েড হয়েছে? থাইরয়েডের বিভিন্ন ধরনের রোগ আছে। থাইরয়েডের সবচেয়ে কমন রোগ আমাদের দেশে ছিল আয়োডিন ডেফিসিয়েন্সি, কিন্তু আমাদের দেশে এখন কিন্তু আপনার থাইরয়েডাইটিস খুবই কমন, ওয়ার্ল্ড ওয়াইডই কমন। একটা হলো সাবেকুর থাইরয়েডাইটিস, আর একটা হলো হাশিমোটোস থাইরয়েডাইটিস। আর এছাড়া আমাদের হাইপোথাইরয়েডিজম হতে পারে, এই ইনফ্লামেশনের জন্যই হতে পারে, আবার হাইপারথাইরয়েডিজম হতে পারে, এবং থাইরয়েড নোডিউল হতে পারে। স্যার, এই তিনটার মধ্যে তফাৎটা কি একটু বলবেন? নোডিউল ক্যান্সার হতে পারে। তফাৎ হলো যে সাধারণত সাবেকুট থাইরয়েডাইটিস যেটা অ্যাকুট কন্ডিশন, সিভিয়ার পেইনফুল হবে, হ্যাঁ, এবং সেই সাথে কিছু বায়োকেমিক্যাল এবং ডিক্রিজ ফ্লো পাবেন আপনি। আমরা যদি ডপলার করি বা থাইরয়েড স্ক্যান করি, হ্যাঁ, থাইরয়েড গ্ল্যান্ডে ফ্লো পাওয়া যাবে না, এবং সে সমস্ত হরমোনকে ইনফ্লামেশনের জন্য বের করে দিবে, এবং সে টক্সিক হয়ে যাবে, অর্থাৎ সে ট্রিমর হবে, সোয়েটিং হবে, শুকিয়ে যাবে। আর যদি হাশিমোটোস থাইরয়েডাইটিস হয়, যেটা ক্রনিক অনেক দিন যাবত হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু তার আপনার হরমোনটা কমে যাবে, আর হরমোন কমে গেলে হাইপোথাইরয়েডিজম হবে। আর হাইপোথাইরয়েডিজম যদি হয়, হাশিমোটো থেকে হাইপোথাইরয়েডিজমে ট্রান্সফার হবে, এবং সে মুটিয়ে যাবে, হ্যাঁ, তার ওজন বাড়তে থাকবে, সে একটু স্লো হয়ে যাবে, এবং একটু ড্রাউজি থাকবে, এবং তার কর্মচঞ্চলতা কমে যাবে। তারপরে সে খুব স্লোলি কথা বলবে, এবং আপনার চোখের নিচে পাফিনেস হবে, ফেসটা ফুলে যাবে,
সেই সাথে তার গলা বসে যাবে, গলা ফুলে যেতে পারে, গয়টার হইতে পারে। গলা ফুলে যাওয়াকেই গয়টার বলে, তো গয়টার হতে পারে। এবং সেই সাথে তার কনস্টিপেশন দেখা দিবে, এবং তার যে নিউরোলজিক্যাল স্লোনেস ডেভেলপ করবে, এবং সেই ক্ষেত্রে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে সেক্সুয়াল ডিসফাংশন হবে, এবং তার লিবিডি হবে, অর্থাৎ সেক্সুয়াল আর্জ কমে যাবে। আর এছাড়া আরও অনেকগুলো সিমটম রয়েছে থাইরয়েডের। রোগ হতে পারে থাইরয়েডের কারণে? থাইরয়েডের কারণে হাইপার থাইরয়েড হতে পারে। হাইপার থাইরয়েড যদি হয় সেই ক্ষেত্রে আপনার সে এসেই বলবে যে স্যার আমার 1 মাসে 5 কেজি ওজন কমে গেছে, অর্থাৎ তার ওজন কমে যেতে থাকবে। সেই সাথে তার সোয়েটিং হবে, তার হার্টটা বিট করতে থাকবে বেশি, এবং গলাটা ফুলে যাবে, গয়টার হইতে পারে। হাইপার থাইরয়েড অনেকগুলো কারণে হয়। একটা হলো সাবেকুট, আরেকটা হলো আপনার গ্রেভ ডিজিজ, যেটা খুবই হাইপার হয়। হ্যাঁ, তো এই লট অফ কজেস অফ হাইপার থাইরয়েডিজম, এবং এই হাইপার থাইরয়েডিজম অবশ্যই খুবই মানে ডিস্টার্বিং একটা ডিজিজ। এই জন্য আমরা হাইপার থাইরয়েডকে সাধারণত কীভাবে হাইপো করা যায়, এটার মোড অফ ট্রিটমেন্ট আমরা সেইভাবে সাধারণত গ্রহণ করি। তাহলে রোগের শুরুতে রোগ নির্ণয় এবং স্ক্রিনিংয়ের গুরুত্ব, এবং কখন আসলে একজন রোগী স্ক্রিনিংটা করবেন? আমাদের জাতীয় লেভেলে প্রায় 20% মানুষ, অর্থাৎ প্রায় 5 কোটি লোক আছে যারা থাইরয়েড রোগে ভুগছে। এই 5 কোটি লোকের ভিতর 10.5% হলো গয়টার নিয়ে ভুগছে, আর প্রতি 5 জনের 3 জনেই মহিলা, আর প্রতি 2300 শিশুর একজন জন্মগত থাইরয়েড নিয়ে জন্মগ্রহণ করছে। আর 6% মানুষ সাবক্লিনিক্যাল, অর্থাৎ তারা জানেই না তাদের থাইরয়েড সমস্যা আছে, বা সিমটমও বুঝতে পারে না, কিন্তু তারা ফাংশনালি আস্তে আস্তে ডিটেরিয়েট করে। এই জন্য আমরা এটাকে বলি সাইলেন্ট ক্লিনার। তো এই যে একটা বিরাট স্ট্যাটিস্টিক্স, এই জন্য আমাদের মুখ্য একটা কাজ হওয়া উচিত যে মানুষকে স্ক্রিনিংয়ের আওতায় আনা। এখন এই স্ক্রিনিং কখন করাবেন? এই স্ক্রিনিংটা করা উচিত একেবারে মায়ের পেট থেকে শিশু যখন আসলো, একবারে নিউনেট স্টেজে 7 দিনের ভিতর স্ক্রিনিং করা উচিত। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, যখন একটা বাচ্চা শৈশব থেকে কৈশোরে যায়, 12 থেকে 18 বছরে স্ক্রিনিং করা উচিত। আর বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যখন মাসিক শুরু হয় তখন স্ক্রিনিং করা উচিত। আবার যখন সে কনসিভ করবে, যা কনসিভ করার প্ল্যান করেছে বা চিন্তা করছে, তখন তার স্ক্রিনিং করা উচিত। আবার কনসিভ যদি করে, তারপরেও কনসিভ করার পরে তার স্ক্রিনিং করা উচিত। আর প্রতিটা মানুষ বয়স যখন তার 50-এর উপর হবে, অবশ্যই তাকে এমনিতেই থাইরয়েড স্ক্রিনিং করা উচিত। এই কয়েকটা সময়ে, বিশেষ করে 4টা সময়ে প্রতিটা সারা দেশের ন্যাশন ওয়াইড কিন্তু স্ক্রিনিংয়ের আওতায় আনা উচিত। কারো যদি জন্মগতভাবে থাইরয়েড না হয়, তাহলে মানে কি কারণে আসলে থাইরয়েডটা হতে পারে? জন্মগত থাইরয়েড যদি না হয়, সেক্ষেত্রে তার আমাদের দেশে মূল কারণ হলো আপনার আয়োডিন ডেফিসিয়েন্সি, আর ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু হাশিমোটোস থাইরয়েডাইটিস, যেটা একটা অটো ইমিউন ডিজিজ, এবং এটা একটা জেনেটিক চেঞ্জ আছে। যেমন ধরেন, যদি বাবা মার কারো থাকে, সন্তানের 70% হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং যেহেতু এটা একটা জেনেটিক চেইন আছে, সুতরাং এটা অনেকটা এন্ডেমিক স্টাইলের ডিজিজ, যে এটা মানে প্রচুর সংখ্যায় দেখা যায়। যে আগের জেনারেশন আছে, বা ফুপুর আছে, দাদার আছে, দাদির আছে, দেখা গেছে যে পরের জেনারেশনে কন্টিনিউয়াস কোনো ফ্যামিলি দেখবেন তো এক ফ্যামিলিতে সবাই হাইপোথাইরয়েড, বা সবারই থাইরয়েড আছে। অনেক সময় তো আমরা জানি না যে আমার বাবার আছে কিনা, মায়ের আছে কিনা, বা দাদা ফুপুর ছিল কিনা। এই বিষয়টাই তো আমরা আসলে জানি না, বা সাধারণ মানুষ এই বিষয়ে সচেতনও না। এই জন্য সচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি, যে আমরা এই ডিজিজটা কিভাবে প্রতিরোধ করতে পারি। প্রতিরোধ করার জন্য স্ক্রিনিং করা প্রয়োজন। আর আমাদের যাদের জন্মগত জেনেটিক চেইন নাই, তাদের ক্ষেত্রেও আমাদের বিশেষ করে আয়োডিন রিচ ফুড খাওয়া উচিত। যেমন পানি, দুধ, টমেটোর বেশ করে খোসায় প্রচুর আয়োডিন থাকে। তারপরে বিচি জাতীয় জিনিস যেগুলো, যেমন ধরেন সেলিনিয়াম এবং আয়োডিন থাকে। বিশেষ করে আপনার নাট জাতীয় যে জিনিসগুলো, সকল ফলের বীজই কিন্তু উপকারী। হ্যাঁ, এবং সকল ফলের আমরা ফেলে দিই অনেক বীজই, তাই না? আসলে কোনো বীজই কিন্তু ফেলা উচিত না, সকল বীজই খাওয়া যায়। কাঁঠাল, লিচু থেকে শুরু করে এই সকল বীজিতে কিন্তু সেলেনিয়াম এবং আয়োডিন এবং অন্যান্য মিনারেলসগুলো প্রচুর পরিমাণে থাকে। এই জন্য এগুলো, এবং বিশেষ করে রেড মিট ভালো,
পানি, প্রচুর পানি খাবেন। রেড মিট থাইরয়েডের জন্য ভালো? ভালো, থাইরয়েডের জন্য ভালো, এবং প্রচুর পানি খাবেন আপনি। হ্যাঁ, থাইরয়েডের জন্য যে কয়টা জিনিস একটু কম খাওয়া উচিত যাদের আইডিজি আছে, সেটা হলো আপনার ফুলকপি, বাঁধাকপি, তারপরে আপনার সয়াবিন তেল, এগুলো কম খাওয়া। থাইরয়েডটা কি আসলে নিরাময়যোগ্য? ওষুধ খেলে কি আসলে থাইরয়েড ঠিক হয়, বা কোনো অপারেশন করলে থাইরয়েড ঠিক হয় কিনা? চিকিৎসা পদ্ধতিটা আসলে কি? আসলে কোনো ডিজিজ নিরাময়যোগ্য এটা বলা খুব কঠিন। থাইরয়েডের যেই ডিজিজেই হোক সেটা আপনাকে চিকিৎসা করতে হবে। যেমন হাইপোথাইরয়েড যদি হয়, আপনাকে লাইফ লং আপনার থাইরক্সিন নিতে হবে। আমরা এই লাইফ লং থাইরক্সিন ডোজ কমাতে হবে, বাড়াতে হবে, সেই সাথে তাকে একটু ডায়েট মেনটেন করতে হবে। আর একটা জিনিস এই ফাঁকে মনে রাখবেন যে থাইরয়েডের ওষুধ সবসময় শুধু থাইরয়েডের ওষুধ অর্থাৎ এককভাবে খাওয়া উচিত, এবং সকালে খাওয়া উচিত। বিশেষ করে থাইরক্সিন যে ট্যাবলেট, সকালে মর্নিং ডোজ খাওয়া উচিত। 1 ঘন্টার অন্য ওষুধ বা খাবার না খাওয়াই ভালো। হ্যাঁ, এটা যেন সবাই আমরা একটু খেয়াল করি, তাহলে আপনাদের ওষুধের ডোজের পরিমাণ কম লাগবে। এখন স্যার, কারো যদি ওষুধে কাজ না হয়, তার পরবর্তী ধাপে চিকিৎসাটা কি? থাইরয়েডের অনেকগুলো রোগ আছে, এর ভিতর হাইপোথাইরয়েড তো আমরা রিপ্লেসমেন্ট থেরাপি, আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করব। হাইপার থাইরয়েড আমরা অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিয়ে করব প্রথম, তারপর সেটা যদি কন্ট্রোল হয় ভালো, কন্ট্রোল না হলে আমরা সেটাকে রেডিও আয়োডিন দিব। রেডিও আয়োডিন এটা খুবই সস্তা এবং খুবই সহজ থেরাপি একটা। আপনি রেডিও আয়োডিন দিলে 45% ক্ষেত্রে আপনি একবারে ভালো হয়ে যাবেন। নিয়মটা কি, কেমন? এটা আসলে একটা নিউক্লিয়ার মেডিসিন টেকনিক, এটা নিউক্লিয়ার মেডিসিনে আমরা দিয়ে থাকি। এটা মানে এটা কি কোনো ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয় নাকি না, ট্যাবলেট বা ক্যাপসুল? এটা আমরা একটু 1 ফোঁটা পানি খাওয়াই দিই, আমরা বলি 1 ফোঁটা পানি। এটার ভিতর আসলে অ্যারাউন্ড 10 মাইক্রোগ্রাম আয়োডিন 131 আইসোটোপ থাকে, যেটা রেডিয়েশন ইমিট করে এবং যেটা গ্ল্যান্ডটাকে ডেস্ট্রয় করে। এবং গ্ল্যান্ডটা যেহেতু ফুলে গেছিল, হাইপার অ্যাক্টিভ ছিল, ওটাকে যদি আমি ডেস্ট্রয় করে দিই তাহলে কি হবে, তার অ্যাক্টিভিটি কমে যাবে এবং সে ভালো হয়ে যাবে, এবং কোনো কোনো ক্ষেত্রে হাইপো হয়ে যাবে। তখন হাইপো ম্যানেজ করা খুব সহজ, আমরা থাইরক্সিন রিপ্লেসমেন্ট দিয়ে ম্যানেজ করব। এখানে ইম্পর্টেন্ট হলো যে থাইরয়েড ক্যান্সার, যত ক্যান্সার আছে তার 2% হলো থাইরয়েড ক্যান্সার। আর এই 2% আবার পৃথিবীতে যত ক্যান্সার আছে তার 5th মোস্ট কমন ক্যান্সার হলো থাইরয়েড ক্যান্সার। তো এই যে 5th মোস্ট কমন ক্যান্সার একেবারে আনকমন না, তাই না? এবং আমাদের দেশে, বাংলাদেশে 24টা সেন্টার আছে যেগুলো থাইরয়েড ক্যান্সার নিয়ে আমরা ডিল করি, পরমাণু শক্তি কমিশনের আন্ডারে নিউক্লিয়ার মেডিসিন, নিনমাস এবং ইনমাসগুলো। তো এই ক্যান্সার মূলত মানে নিউক্লিয়ার মেডিসিন স্পেশালিস্ট ছাড়া অন্য কারো ট্রিটমেন্টের কোনো অপশন নেই। সুতরাং সকল থাইরয়েড ক্যান্সারের রোগী আমাদের কাছে আসতে হবে, এবং আসার পরে আমরা তাকে এই রেডিও আয়োডিন অ্যাবলেশন থেরাপি প্রথম আমরা করতে হবে কি, তাকে অপারেশন করে আসতে হবে, একটা ভালো অপারেশন করতে হবে। সেটা হেড নেক সার্জন আছে, এনটি সার্জন আছে, ওনারা করেন। হ্যাঁ, করে তারা আমাদের কাছে পাঠিয়ে দেন। আমরা আসার পরে আমরা তাকে একটা প্রোটোকল আছে, সেই প্রোটোকলের মাধ্যমে তাকে আমরা থেরাপি দিই, রেডিও আয়োডিন থেরাপি দিই, এবং সেটা আইসোলেশনে রাখি। রেডিও আয়োডিন থেরাপি হওয়ার পরে তাকে আমরা ছেড়ে দিই, এবং সে 3 মাস পরে একটা ফলো আপ করি, পরে 6 মাস পর ফলো আপ করি, সে ভালো থাকে। আর এটি একমাত্র ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার, বিশেষ করে প্যাপিলারি থাইরয়েড ক্যান্সার, একমাত্র ক্যান্সার যেটা 100% কিউরেবল। ক্যান্সার কিউরেবল এটা তো আর শোনা যায় না, কিন্তু এটা কিন্তু কিউরেবল। স্যার, এই যে আপনি যে চিকিৎসার কথা বললেন, থেরাপি দেওয়ার বিষয়, এটার খরচ কি সাধ্যের মধ্যে সাধারণের? এটা খুবই সাধ্যের মধ্যে, কারণ সব মিলে আপনার 70-80 হাজার টাকারও বেশি খরচ হয় না। হ্যাঁ, তো এই জন্য কোনো ক্যান্সার নাই, সেটা রেডিওথেরাপি বলেন, কেমোথেরাপি বলেন, খুবই দাম অনেক বেশি। কিন্তু রেডিও আইসোটোপ থেরাপি বেশ করে গভর্নমেন্ট আমাদের কমিশন আমাদেরকে ভর্তুকি দেয়, যার ফলে আমরা অল্প মূল্যে রেডিও আয়োডিন দিতে পারি, যার ফলে রোগীরা খুব সাশ্রয় ক্যাপসুলটা পেতে পারে। এখন বাংলাদেশে এই থাইরয়েড রোগীর সংখ্যা কেমন? আমাদের তো প্রায় 5 কোটি রোগী, 5 কোটি। 2 কোটি হলো যারা ডাক্তারদের কাছে আসে, আর 60% রোগী কিন্তু ডাক্তারদের কাছে আসে না, সিমটম নিয়ে ঘুরে বেড়াচ্ছে। 5 কোটি রোগীর 60% আমাদের কাছে আসে না, তার ভিতর 6% হলো সাব ক্লিনিক্যাল, এরা মনে করে না যে কিছু হয়েছে, কিন্তু আস্তে আস্তে কাজে ডিটোরিয়েশন হয়। হ্যাঁ,
তো এই জন্য একটা বিরাট সংখ্যা। কিন্তু স্যার এই যে 5 কোটি রোগী 2 কোটি চিকিৎসা নিচ্ছেন, এত কিছুর পরও আমরা যেমন দেখি ডায়াবেটিসের একটা প্রচারণা হচ্ছে, থ্যালাসেমিয়ার প্রচারণা হচ্ছে, থাইরয়েড নিয়ে আসলে প্রচারণাটা কম। আসলে প্রচারণার দায়িত্ব কিন্তু মিডিয়ার। কিন্তু আমি যেটা আমার সমালোচনা আর কি, যে মিডিয়াগুলো সবসময় হট নিউজগুলো নিয়ে ব্যস্ত থাকে, যার ফলে দেখা গেছে যে আমাদের স্বাস্থ্য খাতের আলাদা করে কিন্তু মিডিয়া খুব ডেভেলপ না। যেমন স্বাস্থ্যের কোনো চ্যানেল নাই, হ্যাঁ, স্বাস্থ্যের জন্য আলাদা করে কোনো ফোকাস নাই। এখন কিছু আপনার সাংবাদিক স্বাস্থ্য খাত নিয়ে নড়েচড়ে বসছেন, এই স্বাস্থ্য খাত নিয়ে কোনো ডকুমেন্টারি নেই। এই স্বাস্থ্য খাত নিয়ে, যেমন আমি আজকে থাইরয়েড নিয়ে কথা বলছি, এরকম প্রায় আমার মোর দ্যান 50 লেকচার আছে। কিন্তু আপনারা যারা চিকিৎসক আছেন, চিকিৎসকের সংখ্যা নিশ্চয় অনেক, আপনাদের পক্ষ থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে প্রচারণার জন্য? আমি কিন্তু আগেই বলেছি যে ইতিমধ্যে যে থাইরয়েড সেন্টার, একটা প্রাইভেট সেন্টার, দি থাইরয়েড সেন্টার, এটা পৃথিবীর একমাত্র প্রাইভেট ফুললি থাইরয়েড ডেডিকেটেড সেন্টার ওয়ার্ল্ড ওয়াইড। এবং এইখানে আউটডোর সিস্টেম আছে, ইনডোর সিস্টেম আছে। এবং আমরা এই প্রচার প্রসারের জন্য আমরা কি উদ্যোগ নিচ্ছি, আমরা এই বিশ্ব থাইরয়েড ডে উপলক্ষে 25শে মে বিশ্ব থাইরয়েড দিবস, এবং সেই সাথে আপনার আমাদের থাইরয়েড উইকস হলো লাস্ট উইক অফ দ্য মে। এই সময়ের জন্য আমরা কিন্তু 3 মাস আগে থেকে কিন্তু প্রচার করছি। এবং আমার লেকচার কিন্তু অলরেডি ফেসবুক, ইউটিউবে কিন্তু আছে। এবং মানুষকে সচেতন করার জন্যই আমরা দুটো উদ্যোগ নিয়েছি। একটা হলো ডাক্তারদেরকে ট্রেন্ড আপ করা, এবং সেই জন্য আমরা 16 তারিখে সোনারগাঁ হোটেলে আমরা একটা প্রোগ্রাম করেছি, এবং সেখানে 270 জন ডাক্তার ছিল, এবং বাংলাদেশের বিখ্যাত থাইরয়েড স্পেশালিস্ট যারা থাইরয়েড সার্জন, থাইরয়েড রেডিওঅ্যাবলেশন, থাইরয়েড মেডিসিন, থাইরয়েড নিউক্লিয়ার মেডিসিন, এই সকল ধরনের ডিসিপ্লিনের ডাক্তাররা কিন্তু সেখানে তাদের প্রবন্ধগুলো উপস্থাপন করেন, যেটা ন্যাশনাল ওয়াইড প্রচার করা হয়েছে। আপনাদেরও দায়িত্ব আছে সেগুলো খুঁজে প্রচার করা, 1 নাম্বার। 2 নাম্বার হলো আমরা 22, 23, 24 এই 3 দিন দি থাইরয়েড সেন্টার পক্ষ থেকে সারাদিন রোগী দেখা হবে, এবং সেখানে আমরা প্রায় অ্যারাউন্ড 2000 রোগী দেখবো আমরা আশা করছি। এটা কি বিনামূল্যে নাকি কম খরচে? না, সেটা কম খরচে, বিনামূল্যে, 1 বছরের নিচে বাচ্চাদের বিনামূল্যে, হ্যাঁ, আমরা দেখব। এবং সেই সাথে আমরা 500 টাকা ভিজিটে আমরা প্রফেসররা, কনসালটেন্টরা রোগী দেখব। এবং সেই সাথে থাইরয়েড সেন্টারে, হ্যাঁ, থাইরয়েড সেন্টারে ধানমন্ডি 5। এবং সেখানে আমরা আপনার অন্যান্য যে ট্রিটমেন্টগুলো এবং প্যাকেজ 3500 টাকায় থাইরয়েডের প্যাকেজ পরীক্ষাগুলো হবে। আচ্ছা, থাইরয়েড সেন্টারে, হ্যাঁ, থাইরয়েড সেন্টারে করা হবে, সেটার সুযোগ নিতে পারেন। আরেকটা হলো আমাদের বাংলাদেশ থাইরয়েড সোসাইটি, একটা সোসাইটি আছে যেটার জয়েন্ট সেক্রেটারি আমি, এবং এই সোসাইটির পক্ষ থেকে 25 তারিখ আমরা আশা করি আপনারা অংশগ্রহণ করবেন। 25 তারিখ আমাদের একটা র্যালি হবে, এবং র্যালির পর আমরা একটা সায়েন্টিফিক সেমিনার হবে। আমাদের এই থাইরয়েড মেলা এবং বিশ্ব থাইরয়েড দিবসের উদ্দেশ্যটা কি, মূল এত প্রচার প্রসারণা মে মাসে কেন আমরা করি, উদ্দেশ্য হলো যে থাইরয়েড রোগী যেন আর্লি চিকিৎসায় আসে। কারণ হলো এবারের প্রতিপাদ্য বিষয় হলো আপনার থাইরয়েডকে জানুন এবং রোগের শুরুতে ডায়াগনোসিস করুন, সুস্থ থাকুন। এটা হলো এইবারের প্রতিপাদ্য বিষয়। তো এই প্রতিপাদ্য বিষয়কে আলোকে রেখে আমাদের বক্তব্য হলো যে থাইরয়েডকে কিভাবে প্রতিকার এবং প্রতিরোধ করা যায়, এবং আর্লি ডায়াগনোসিসের জন্য মানুষকে কিভাবে আহ্বান করা যায়, সেই সাথে থাইরয়েডের মডার্নাইজ চিকিৎসা ব্যবস্থা কী আসছে, এই জিনিসগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, কীভাবে সহজভাবে মানুষ থাইরয়েড চিকিৎসা পেতে পারে, কোথায় পেতে পারে, সেগুলো জানানো। আর একটা জিনিস মনে রাখবেন, থাইরয়েড কখনোই কিন্তু ছোঁয়াচে রোগ না। এই জন্য অনেকেই, হ্যাঁ, যে অনেক হাজব্যান্ড বা ওয়াইফ এসে বলে, স্যার আমার তো থাইরয়েড সমস্যা আছে, তা আমার হাজব্যান্ডের হবে কি না, হ্যাঁ, এটা ছোঁয়াচে না। এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখেন। সুতরাং এই রোগটার মূল কারণ আমরা কেউ নিজে অনেক ক্ষেত্রেই দায়ী না। সুতরাং এটার সহজ চিকিৎসা আছে। আপনারা এই মেলা উপলক্ষে, থাইরয়েড মেলা, যেটা পৃথিবীর কনসেপ্টে প্রথম মেলা, আর এই থাইরয়েড মেলা দি থাইরয়েড সেন্টার শুরু করে 2017 সালে। তো এই যে নতুন নতুন কনসেপ্ট আনার প্রয়োজন কি, মানুষকে সচেতন করা, চিকিৎসা ব্যবস্থাকে মানুষের দোরগোড়া রুট লেভেলে পৌঁছে দেওয়াটাই আমাদের কাজ।
স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই থাইরয়েড মেলার সফলতা কামনা করি। আর আপনি সময় দিয়েছেন আমাদেরকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক, যত কথা অনুষ্ঠান আজকে শেষ করছি। আগামী পর্বে নতুন কোনো অতিথি নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।